রাসায়নিক বন্ধনে তাহলে আমাদের পঞ্চম অধ্যায়, যে রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন থেকে সাধারণত কি কি প্রশ্ন হয়? ক খ এখানে কিছু টাইপ দেওয়া আছে, যেমন যোজ্যতা ইলেকট্রন কি। আমাদের ফার্স্টে তোমার অধ্যায়ের শুরুতেই বলা ছিল যে যোজ্যতা ইলেকট্রন হবে কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যতগুলো ইলেকট্রন থাকবে সেটি তার যোজ্যতা ইলেকট্রন। যেমন আমরা যদি এখানে যেমন লিখছি, ধরো x3, তাই না, x3 মানে এটা লিথিয়াম বোঝাচ্ছে, অর্থাৎ Li। তাহলে লিথিয়াম যেহেতু 3, তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s² 2s 1 দিয়ে। তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা আছে? একটা। তাহলে লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? 1। যোজ্যতা ইলেকট্রন মানেই হচ্ছে কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। এখন আমরা যদি বলি তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ক্লোরিনের পাওয়ার সংখ্যা হচ্ছে 17। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখি যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হবে 7। কিন্তু আমরা যদি বলি যোজনী কি জিনিস হবে? ধরো কোন একটি পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তখন তাকে বলবো আমরা তার যোজনী। যেমন এই ক্লোরিন যদি কারোর সাথে যুক্ত হতে চায় তাহলে তার একটা ইলেকট্রন নিয়ে যুক্ত হওয়া লাগবে, অথবা কি একটা ইলেকট্রন দিয়ে বা ইলেকট্রন শেয়ার করে যুক্ত হইতে হবে, তখন তার যোজনী হবে হচ্ছে 1। ওই জন্য বলা হয় ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে যোজনী আর যোজ্যতার মধ্যে এই ছিল পার্থক্য। তাহলে পরীক্ষায় আসতে পারে, যেমন একটা বোর্ডে আসছে যে যোজ্যতা ইলেকট্রন কি, তাহলে আমাদের সংজ্ঞাটা লিখতে হবে। এরপরে খ নম্বর প্রশ্নটা কি ছিল, যে এফ তে বুঝে ফ্লোরিন এর যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই নয়, ব্যাখ্যা করো। ফ্লোরিনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই নয়, এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে ফ্লোরিনের যোজনী কত? আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাই? ফ্লোরিনকে ইলেকট্রন বিন্যাস করলে আমরা আসলে কি পাবো? এফ হচ্ছে 9, তাই না, হচ্ছে 1s² 2p 3s হয় না, কারণ 9 হওয়া লাগবে, আমাদের 10 হয়েছে। তাহলে শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে? 7টা। তাহলে তার যোজ্যতা কত? যোজ্যতা ইলেকট্রন 7। এখন কথা হচ্ছে যোজনী কত? যোজনী 1। কেন 1? কারণ একটি ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূর্ণ হয়। যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করলে অষ্টক পূর্ণ হয়, তাই তার যোজনী 1। আর যোজ্যতা ইলেকট্রন কত? 7। যেহেতু দুইটা আলাদা হইলো তাই এর যোজনী বা যোজ্যতা ইলেকট্রন 1 নয়। এটা একটু গুছিয়ে লিখতে হবে ক আর খ টাইপের প্রশ্নের জন্য। এখানে আরো কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ক্যাটায়ন কি, অ্যানায়ন কি, আয়নিক বন্ধন কাকে বলে, তারপরে সমযোজী বন্ধন কাকে বলে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের এখানে শেখা দরকার। তাহলে আমি ক খ বললাম, তুমি এখন গ আর ঘ করো। আমরা খালি এগুলোই করি বারবার। একটা জিনিস সোজা জিনিস, তাও মনে করো তোমাদের সমস্যা থেকেই যায়, সমাধানের পর তার বের হয় না। তাহলে ক আর খ আপাতত গেল। এখন ই বলছে কি, গ বলছে কি যে E2, এখানে কি যে ক্লোরিন, তাহলে ক্লোরিন 2 দেওয়া আছে, তার মানে 2টা ক্লোরিন, এর অণুর বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি বন্ধন হচ্ছে 3 প্রকার, আয়নিক, সমযোজী, আর একটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধনটা আসে না, ওটা বাদ দিয়ে রাখলাম। আমরা শুধু 2টা বন্ধন শেখাই, সেটা হচ্ছে আয়নিক আর হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন কি করে? ইলেকট্রন গ্রহণ আর বর্জন করার মাধ্যমে যে বন্ধন হয়, অর্থাৎ ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন হয় তাকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ধন।
আর সমযোজী বন্ধন কি? অধাতু আর অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন। এখন অধাতু চেনার উপায় তো আমরা আগেই বলছিলাম যে সাধারণত ধাতুর শেষে কি থাকে? আম শব্দ যুক্ত থাকে, আর অধাতুর সাথে আম থাকে না। যেমন ক্লোরিন, এটা কি একটা অধাতু। তাহলে অবশ্যই এই E2 বলছে, তার মানে দুইটা ক্লোরিন একসাথে বন্ধন গঠন করা লাগবে। দুইটা ক্লোরিন, তার মানে কি হবে? C2 এরকম একটা Cl2 এর বন্ধন গঠন করতে হবে। তাহলে প্রথম নিয়ম কি? আমরা কি বলছিলাম যে যেটাই থাকুক প্রথমে আমরা তাকে নামকরণ করব। যে কিভাবে নামকরণ করব? যে উদ্দীপকের এরকম লিখবো যে উদ্দীপকের E17 হলো ক্লোরিন 17 তার পারমাণবিক সংখ্যা। এখন এই নামকরণ করার পরে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তা বলতে পারো যা একটি অধাতু। তাহলে এর ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করার সাথে সাথে তুমি অনেক কিছু আইডিয়া পাবে এখানে। তাহলে এখান থেকে কি আইডিয়া লিখতে পারবে? যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান আছে। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান আছে এবং এরা কি করতে পারে? এরা চাইলে পরে একজনের থেকে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা কি করতে পারে? ইলেকট্রন শেয়ার করতে পারে। যেহেতু এখানে দুইটা ক্লোরিন একসাথে, তাহলে ইলেকট্রন তো নাই, ক্লোরিনের পক্ষে তো ইলেকট্রন দান করা সম্ভব নয়। তাহলে এখন কি হবে? ইলেকট্রন এরা শেয়ার করবে। তাহলে এখানে আরো কিছু বাংলা কথাবার্তা লিখতে হবে। লিখে ব্যাখ্যা মতো করে লিখে তোমাকে একটু চিত্র অঙ্কন করতে হবে। কিভাবে? এখানে একটা ক্লোরিন দিব, এখানে আমরা আরেকটা ক্লোরিন দিব এবং একটা সার্কেল আমরা দেখাবো কি? যে এরা ইলেকট্রন শেয়ার করছে। বলছিলাম কি? আমরা একটা দেব ডট, একটা দিব ক্রস। তোমার ইচ্ছা, একটা ডট দিবে, একটা হচ্ছে ক্রস দিবে। 1 2 3 4 5 6 7 8 হয়েছে। তাহলে 10, আর এখান থেকে কয়টা? 7টা। তাহলে 4টা 5টা 6টা আর একটা এই মাঝখানে, ঠিক আছে? 7টা। এবার এটার জন্য ডট দাও, 3 4 5 6 7। এটার জন্য আবার ডট দাও। তোমার খেয়াল খুশি মতো তুমি করতে পারো। তাহলে এটা একটা ক্লোরিন, এটা আরেকটা ক্লোরিন। এই যে তারা নিজেদের শেষ কক্ষপথে ইলেকট্রন কি করছে? শেয়ার করলো। এই শেয়ারের কারণে তারা কি গঠন হলো? হ্যাঁ, সমযোজী বন্ধন গঠিত হয়েছে, অর্থাৎ Cl2 গঠিত হয়েছে। তাহলে এই চিত্রটা আমরা লাস্টে দিয়ে দেবো, আর তার আগে কিছু কথাবার্তা লিখে আমরা এটাকে ব্যাখ্যা মতো করে সাজিয়ে দেবো, ঠিক আছে? এটা তো ছিল হচ্ছে আয়নিক বন্ধনের জন্য। এরকম কিন্তু আরো হইতে পারে। কিরকম? F2 কিন্তু হইতে পারে। F2 হইতে পারে না? এতে কি? ফ্লোরিন। তাহলে দুইটা ফ্লোরিনের সাথেও একসাথে বন্ধন গঠন সম্ভব, অসম্ভবের কিছু না। আবার আমরা যদি এইরকম দিই হাইড্রোজেন 2, এটাও কিন্তু হইতে পারে। দুইটা হাইড্রোজেন একসাথে গঠন হয়েছে, হইতে পারে না? আবার অক্সিজেন, দুইটা অক্সিজেন একসাথে বন্ধন গঠন হতে পারে। এই সব কিন্তু একই ফরম্যাটে হবে। এখন কথা হইতে পারে যে ইলেকট্রন একটা করে ইলেকট্রন শেয়ার করব না দুইটা করে ইলেকট্রন শেয়ার করব? একটা করেও শেয়ার করা যাবে, দুইটা করেও যাবে। অর্থাৎ যে ক্ষেত্রে তোমার মনে হবে যে দুইটা করে ইলেকট্রন শেয়ার করলে অষ্টক পূর্ণ হয়, তাহলে তখন দুইটা করে ইলেকট্রন শেয়ার করবে।
আর যখন মনে হয় যে একটা করে ইলেকট্রন শেয়ার করলে অষ্টপূর্ণ হয়, তখন একটা করে শেয়ার করবে। যেমন এই ক্লোরিনের ক্ষেত্রে কি দেখছিলাম আমরা, একটা করে ইলেকট্রন শেয়ার করলে অষ্টপূর্ণ হচ্ছে না, কিন্তু এই অক্সিজেনের ক্ষেত্রে কি তাই হবে? একটা করে শেয়ার করলে কি অষ্টপূর্ণ হবে? না, দুইটা করে শেয়ার করতে হবে। অক্সিজেনের জন্য দুইটা করে ইলেকট্রন শেয়ার করতে হবে। এখন আমি যদি তোমাকে অক্সিজেনটা একটু দেখানো দরকার, এগুলো তো একই, পারা উচিত। তাহলে সমযোজী বন্ধন থাকলে আমরা এইভাবে করব। যদি আয়নিক বন্ধন হয়, অর্থাৎ আমরা যদি একটা আয়নিক দেখাই, ধরো দেখলাম সোডিয়াম, বা এখানে যেটা আছে এটাই দেখাই, এক্স আর মনে করো এই ওয়াই, তাহলে এক্স কে, এক্স হচ্ছে লিথিয়াম, এলাই লিথিয়াম 3, আর এটা হচ্ছে কি আমাদের এক্স লিথিয়াম, এর সাথে দাও, ক্লোরিনের সাথে দাও, সিএল, সিএল 17। হ্যাঁ, তাহলে এখানে কি ঘটবে? লিথিয়ামের সর্বশেষে ইলেকট্রন কয়টা আছে? একটা, একটা। আর ক্লোরিনের সর্বশেষে কয়টা আছে? 7টা। তাহলে লিথিয়াম চাইলে এক ইলেকট্রন দান করতে পারে, কারণ লিথিয়াম ধাতু। আর ক্লোরিন কি করবে? সেই এক ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন একটি অধাতু। তাহলে যেহেতু একজন দান করতেছে, একজন গ্রহণ করতেছে, তাহলে এদের মধ্যে একটা ধাতু আছে, একটা অধাতু আছে। আবার একজন যে ইলেকট্রন দান করে তাকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলি আমরা অ্যানায়ন। যেহেতু ক্যাটায়ন আর অ্যানায়ন হচ্ছে, তাই এদেরকে আমরা কি বলতে পারি? কি বন্ধন বলতে পারি? আয়নিক বন্ধন বলবো। তাহলে যদি আয়নিক বন্ধন বলা যায়, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ করণীয় কি? নামকরণ করা, ইলেকট্রন বিন্যাস করা, তারপর ইলেকট্রন বিন্যাস করে বলা যে কার শেষ কক্ষপথে কয়টা আছে, কে ধাতু অধাতু, তারপরে কে ক্যাটায়ন কে অ্যানায়ন, কে ক্যাটায়ন কে অ্যানায়ন। আমরা যদি ওইটা একটু বের করতে চাই, কে ক্যাটায়ন কে অ্যানায়ন, আসলে ইলেকট্রন দান করতেছে কিনা? লিথিয়াম না। তাহলে আমরা বলছিলাম লিথিয়াম যেহেতু ইলেকট্রন দান করে, তাহলে মাইনাস, একটা ইলেকট্রন দান করলাম, দান করলে মাথার পর কি হয়? একটা প্লাস চিহ্ন চলে আসে। তাহলে লিথিয়াম প্লাস, নাকি? তাই তো আসার পর। আর ক্লোরিন কি করতেছে? একটা ইলেকট্রন গ্রহণ করলে মাথার পর কি হয়? একটা মাইনাস যুক্ত হয়, মাইনাস চার্জ যুক্ত হয়। তাহলে এটা হবে আমাদের ক্যাটায়ন, এটা হবে আমাদের অ্যানায়ন। এখন এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বা ইলেকট্রন যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ, তাকেই তো আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। এখন যদি আমরা সার্কেল আঁকাই, এরকম চিত্র অঙ্কন করে দিই, তাহলে আমরা কি দেখাবো? প্রথমে দেখাবো লিথিয়ামকে দেখাবো। হ্যাঁ, লিথিয়ামের প্রথম ঘরে কয়টা আছে? 2টা ইলেকট্রন। পরে ঘরে আছে একটা ইলেকট্রন। কার সাথে বিক্রিয়া করতেছে? ও ক্লোরিনের সাথে। তাহলে ক্লোরিনকে কিভাবে আঁকাবো? আগের মতো করে যথারীতি আমি প্রথম ঘরে দিলাম না, এই ঘরে 8টা তো আছেই, এই ঘরে কয়টা আছে? 7টা আছে। তাহলে 4 5 6 7। এখন এই যে ওর একটি ইলেকট্রন ওকে দান করলো, এরকম চিত্র দিয়ে দেখাবে যে ইলেকট্রন দান করতেছে, দান করতেছে। তাহলে দান করলে কি হয়? ও কি হয়ে যাবে? এখন ওর একটা কক্ষপথ নাই হয়ে যাবে। তাহলে ওর কি থাকবে? শুধু একটা কক্ষপথ থাকবে। এরকম হবে না, এখানে হবে তাহলে প্লাস। আর এর ক্ষেত্রে কি হবে? নি বা তুমি যদি এখানে শুধু ক্লোরিন দাও, লিথিয়াম দাও, লিথিয়াম প্লাস, আর এখানে হবে হচ্ছে ক্লোরিন মাইনাস। বুঝতে পারলে? তারপরে আমরা সমন্বয় করে চিত্র অঙ্কন করে দেব। এগুলো আমরা অনেকবার শিখেছি, এগুলো পারা উচিত। এখন কথা হলো ঘ নম্বরে যেটা ছিল, যে এই দুইটা যৌগের মধ্যে কোনটা পানিতে মিশ্রিত হবে আর কোনটা পানিতে মিশ্রিত হবে না। আমরা বলছিলাম যে পানিতে মিশ্রিত হওয়ার শর্ত কি? যদি যৌগটা আয়নিক বন্ধনে হয়, যৌগটা যদি আয়নিক বন্ধন হয় তাহলে পানিতে মিশ্রিত হবে। আর যদি আয়নিক বন্ধন না হয়ে সমযোজী বন্ধন হয়, তাহলে পানিতে মিশ্রিত হয় না। এর একটা কারণ কি? এর একটা কারণ হচ্ছে পানিকে ভাঙলে আমরা কি পাই? পানিকে ভাঙলে আমরা পাই হচ্ছে H2O। পানিকে ভাঙলে পাই হচ্ছে H2O। এখন H2O এর মধ্যে যে বন্ধনটা আছে সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে, ধরো এরকম একটা বন্ধন আছে, অর্থাৎ
সমযোজী বন্ধন আছে। দুইটা সমযোজী বন্ধনের মধ্যে আমরা একটা কথা বলছিলাম তড়িৎ ঋণাত্মকতা, যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই কি করে হাইড্রোজেনের সাথে এরা যে ইলেকট্রনের শেয়ার ছিল এই শেয়ারটা নিজের দিকে টেনে নেয়, সেজন্য একে কি বলা হয় আংশিক ডেল্টা মাইনাস গঠিত হয়, ডেল্টা মাইনাস। আর এই হাইড্রোজেন কি ডেল্টা প্লাস গঠিত হয়, আমরা শিখাইছিলাম ডেল্টা প্লাস, আর অক্সিজেন হয় ডেল্টা মাইনাস। তাহলে পানিতে কি এটা পোলার সৃষ্টি করে, পোল সৃষ্টি করে, পোল একটা ধনাত্মক পোল আর একটা হচ্ছে ঋণাত্মক পোল। তাহলে ধনাত্মক পোল কোনটা হয়, এই যে হাইড্রোজেনের অংশে, আর ঋণাত্মক পোল কোনটা হয় অক্সিজেন অংশে। তাহলে আমরা যে এখানে যে বিক্রিয়ার যে তিনটা যৌগ দিছিলাম, একটা দিছিলাম হচ্ছে লিথিয়াম, একটা দিছিলাম কার্বন, আর একটা দিছিলাম হচ্ছে ক্লোরিন। তাহলে বলছিলাম যে এই লিথিয়ামের সাথে অর্থাৎ এক্স এর সাথে ওয়াই, এই এটা ছিল এক্স, এটা ছিল ই, এক্স এর সাথে ই যুক্ত হলে যে যৌগটা হবে সেটা কি লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড কিন্তু পানির সাথে বিক্রিয়া করতেছে কেমনে, কারণ লিথিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু, যেহেতু একটা ধাতু একটা অধাতু আছে, তাহলে ধাতু হয় প্লাস আর অধাতু হয় মাইনাস। তাহলে যেহেতু একটা প্লাস একটা মাইনাস হচ্ছে, তাই এদের সাথে তো বিক্রিয়া হওয়া সম্ভব। তাহলে এক্স আর এই ই দ্বারা যে যৌগ গঠিত হবে তারা পানির সাথে বিক্রিয়া করবে। আবার পরবর্তীটা দেখো আরেকটা যৌগ আছে, সেটা কি যে ওয়াই আর ই, ওয়াই আর ই মিলে আসলে কি হয়, ওয়াই হচ্ছে কার্বন আর সিএল তে কি ক্লোরিন। কথা হইল কার্বনের যোজনিত 4 আর ক্লোরিনের যোজনিত 1, তাহলে কি এটা কি বিক্রিয়া হয়েছে, এরকম কি হবে, এরকম হবে না। কেন, কারণ 4টা ক্লোরিনকে আসতে হবে কার্বনের সাথে বিক্রিয়া গঠন করার জন্য। কয়টা ক্লোরিনকে আসতে হবে, 4টা ক্লোরিনকে আসতে হবে। তাহলে এর নাম হয়ে যাবে হচ্ছে CCl4 বা কার্বন টেট্রা ক্লোরাইড। আমরা যদি এর চিত্রটা একটু অঙ্কন করি তাহলে কেমন হবে নি, দুইটা যৌগ আছে, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে ক্লোরিন, তাহলে মাঝখানে কোনটা হবে, মাঝখানে কার্বন হবে। কেন, আমরা বলছিলাম যার সাথে সংখ্যা থাকে কম সংখ্যা থাকে বা সংখ্যা থাকে না তাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু। তাহলে দুটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু কোনটা, কার্বন। তাহলে কার্বনে ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো, যদি সার্কেল করে দেখাই, প্রথম ঘরে 2টা, পরের ঘরে হচ্ছে আমাদের 4টা, এই 4টা। এখন এই 4 জায়গায় কে আসবে, ক্লোরিন আসবে, 4টা ক্লোরিন আসবে। চারটা ক্লোরিন আসবে। তাহলে ক্লোরিনকে আমরা কি ডট দিয়ে ক্রস দিয়ে দেখাতে পারি, হ্যাঁ এগুলো আরো ইলেকট্রন থাকবে অনেক, কিন্তু আমরা অতটা দেখাতে আসলে চাচ্ছি না। তাহলে এইরকম একটা চিত্র গঠন করবে CCl4। অনেক সময় আসে যে কার্বন টেট্রা ক্লোরাইডের গঠন ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা আমাদের মূল অংশ, আর আমরা নামকরণ করব, ইলেকট্রন বিন্যাস করব, তারপর ভিন্ন ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এসে এইভাবে এটাকে সমাধান করে দেখাবো। আবার যেহেতু এখানে প্রশ্ন বলছে কি যে তোমার পানিতে দ্রবীভূত হবে কিনা, তাহলে পানিতে দ্রবীভূত হওয়ার শর্তই হচ্ছে একটা প্লাস একটা মাইনাস হওয়া লাগবে। তাহলে এই কার্বন আর ক্লোরিনের মধ্যে কি প্লাস মাইনাস সৃষ্টি হওয়া সম্ভব, না সম্ভব নয়। কেন, কারণ এরা তো সমযোজী বন্ধন, মানে ইলেকট্রন শেয়ার করতেছে, তাহলে এদের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবি না, মানে দ্রবীভূত হবে না। এখন যদি দ্রবীভূত না হয় তাহলে আমাদের দ্রবীভূত হচ্ছে কার সাথে, লিথিয়াম ক্লোরাইডের সাথে দ্রবীভূত হচ্ছে। তাহলে যদি দ্রবীভূত হয় তাহলে কিভাবে চিত্রটা হবে, দ্রবীভূত হলে কিভাবে চিত্রটা হবে, আমি সেটা একটু আঁকাই দিই। তাহলে আমাদের যৌগটা ছিল হচ্ছে লিথিয়াম আর ক্লোরাইড, তাহলে ক্লোরিন হচ্ছে মাইনাস আর লিথিয়াম হচ্ছে প্লাস। এখন এই ক্লোরিনের সাথে, ধরো এটা ক্লোরিন, এটার সাথে এটা তো মাইনাস, আর পানিতে কি ছিল, পানিতে ছিল হচ্ছে হাইড্রোজেন ছিল হচ্ছে
ডেল্টা প্লাস, আর এ ছিল ডেল্টা মাইনাস। তাহলে এই প্লাসের সাথে কে থাকবে? মাইনাসের মুখটা থাকবে, আর এই মাইনাসের সাথে কার থাকবে? প্লাসের মুখটা থাকবে। তার মানে বিষয়টা এমন হবে, এইদিকে থাকবে হচ্ছে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেন, আর এখানে থাকবে আমাদের অক্সিজেন। এখানে থাকবে অক্সিজেন, এখানে থাকবে হাইড্রোজেন, আর এই জায়গা থাকবে হাইড্রোজেন। আবার এখানে 4টা দিতে পারো, 6টা দিতে পারো, তোমার ইচ্ছা। হাইড্রোজেন দাও, এখানে হাইড্রোজেন দাও, আবার এখানে অক্সিজেন দাও, হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও। এই মুখটা যেন ঠিক করে দিতে হয়, কারণ তোমাকে দেখান লাগবে যে কার সাথে কার বিক্রিয়া হচ্ছে। এখানে কি বলতে পারো? ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস টু মাইনাস টু ডেল্টা। টু ডেল্টা কেন? কারণ দুইজনের থেকে ইলেকট্রন নিচ্ছে, এ পাশ থেকে একটা, এ পাশ থেকে একটা, এ পাশ থেকে এক ডেল্টা, এ পাশ থেকে আর এক ডেল্টা, তাহলে কয় ডেল্টা হচ্ছে? টু ডেল্টা। এখন এই সাইডে তাহলে কি হবে? লিথিয়ামের জন্য কি হবে? আগে কে আসবে, অক্সিজেন না হাইড্রোজেন? হাইড্রোজেন আগে আসবে। কে প্লাসের সাথে মাইনাস আসে না, বিপরীতটা আসে না। তাহলে এইদিকে থাকবে হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন আগে, আর এই হাইড্রোজেন, অক্সিজেন আগে, হাইড্রোজেন, অক্সিজেন আগে, হাইড্রোজেন। এখানে তুমি বলতে পারো মাইনাস টু ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস টু ডেল্টা। এগুলো হচ্ছে ইচ্ছা শক্তি, না তোমাদের আসলে ইচ্ছাই নাই, আমি কি বলবো। ভালো কিছু শেখার জন্য তোমার আগ্রহ থাকে না, তোমরা হচ্ছে কি দেখলাম, হইলো হইলো, না হইলো নাই। আচ্ছা, এইভাবে হচ্ছে আমাদের সম্পূর্ণটা সমাধান করতে হবে। মাত্র 5 থেকে 6টা সৃজনশীল প্রশ্ন দিছি, তাও সমাধান হয় না, একটাই আটকে যাও, পুরাটা বলতে পারো না ঠিকঠাক, এটা দুঃখজনক বিষয়। তাহলে এই অধ্যায় থেকে আমরা আরো কিছু পড়বো। তাহলে আমি তো মোটামুটি যেগুলো বললাম এরকমই প্রশ্ন হবে। হ্যাঁ, এইচএসসি পরীক্ষাতে এরকম প্রশ্নই হবে, এর বাইরে হওয়ার সুযোগ নাই, মানে হয় না কখনো। আরেকটা প্রশ্ন আসতে পারে, ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে পার্থক্য কি? তাহলে পার্থক্যগুলো কি? পার্থক্য কিভাবে লিখতে হয়? বক্স দিয়ে লিখতে হয়। হ্যাঁ, যে কোনো পার্থক্যকে বক্স দিয়ে লিখতে হয়, অর্থাৎ এরকম, এ পাশে ক্যাটায়ন, এ পাশে হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন কি অ্যানায়ন কি আমরা তো বলছিলাম, সংজ্ঞা দিবে ফার্স্টে, সংজ্ঞা দিবে ক্যাটায়ন কি অ্যানায়ন কি, এক্সাম্পল দিবে, শেষ। 2টা করে পার্থক্য লিখলে 2 মার্কের জন্য কমপ্লিট হয়ে যাবে। এরপরে আরেকটা কথা আছে, মুক্ত জোড় আর বন্ধন জোড় ইলেকট্রন। মুক্ত জোড় আর বন্ধন জোড়, বন্ধন জোড় কি হচ্ছে কোন একটা তোমার যৌগের মধ্যে যতগুলো ইলেকট্রনের সাহায্যে বন্ধন গঠিত হয় তাকে বলে বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে বলো দেখি, যে CCl4 এ বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 4টা বন্ধন জোড় ইলেকট্রন আছে, 4 জোড়া। যদি বলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি, বলবে 4টি। যদি বলে বন্ধন জোড়ায় মোট কতটি ইলেকট্রন আছে, তাহলে মোট কতটা ইলেকট্রন আছে? 8টি, ডাবল। যদি বলে মুক্ত জোড় কয়টা আছে, মুক্ত জোড় মানে হচ্ছে ধরো যে সকল ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। ধরো ক্লোরিনের তো আরো 6টি ইলেকট্রন আছে, এদিকে তো ওরা তো ইলেকট্রন অংশগ্রহণ বন্ধনে অংশগ্রহণ করে নাই, তাহলে এই 6 এই 6 এই 6 এই 6, তাহলে 4 6 কত আছে? 24। তাহলে 24টা কি হবে? এই যৌগের জন্য মুক্ত জোড়। এরকম আসলে আরো কিছু থাকবে, আমরা যদি আরো 2-1টা তোমাকে দেখাই তাহলে তুমি আরো বুঝতে পারবে। যেমন কি SO4, SO4 এটা কি হতে পারে? SO4 এই যৌগটা তুমি লক্ষ্য করো, SO4 বলো তো দেখি। তাহলে SO4 এ যে দিলাম আমি এখানে, সরি SO2 না, সালফার ডাইঅক্সাইড, এটা যদি চিত্র অঙ্কন করতে চাই তাহলে মাঝখানে কাকে দিব? এস কে দিব মাঝখানে, কারণ এস এর সাথে কোনো সংখ্যা নাই।
আচ্ছা, এস তে কি সালফার, সালফার না এস? আর অক্সিজেন তে কি বোঝায়? অক্সিজেন তো বোঝায়। তাহলে অক্সিজেন কয়টা? অক্সিজেন দুইটা। অক্সিজেন কয়টা করে ইলেকট্রন শেয়ার করে? একটা না দুইটা করে? দুইটা করে ইলেকট্রন শেয়ার করে। তাহলে চিত্র যদি অঙ্কন করতে বলি তাহলে সালফার প্রথমে তো 16, তাই না? তাহলে 16 কিভাবে দিতে হবে? প্রথমে দিতে হবে হচ্ছে দুইটা করস দিয়ে দেখে, হ্যাঁ। তারপরে কত? 8টা। এই ঘরে 8টা আছে, আমি দিলাম না। আর এই ঘরে তাহলে কয়টা হবে বলো? 6টা হবে। এই ঘরেরটা দিই, তাহলে এই 16টা হইলো টোটাল মিলে। এখন কথা হইলো অক্সিজেন কয়টা অক্সিজেন আসছে? 2টা অক্সিজেন না? তাহলে 2টা অক্সিজেন এসে দুই পাশ থেকে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। দিলাম দুই পাশ থেকে অক্সিজেন। এটা আমাদের হচ্ছে অক্সিজেন, আমাদের অক্সিজেন। তাহলে না, অক্সিজেনকে আমরা দুইটা করে ইলেকট্রন শেয়ার করে ডট দিয়ে দেখাই, ডট দিয়ে দেখালাম। অক্সিজেনের মোট কয়টা থাকে? 6টা না শেষ কক্ষপথে? 1 2 3 4 5 6, ওকে 6টা। দেখো তাহলে অক্সিজেনে কিন্তু অষ্টপূর্ণ হয়েছে, কিন্তু ভেতরে যে আছে তার অষ্টপূর্ণ হয়েছে না বেশি হয়ে গেছে? ভিতরে যে আছে তার ইলেকট্রন কয়টা হয়ে গেছে? বেশি হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? 18টা। কেমনে হয়? এই 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 2 আর এই 2 4, এই 4 আর এই 2 কত হয়ে গেল? 10টা হইল। তাহলে কি অষ্টপূর্ণ হয়েছে? অষ্টপূর্ণ হয়ে বাইরে যায় নাই। এটাকে বলে অষ্টক সম্প্রসারণ। এটাকে বলে অষ্টক সম্প্রসারণ। সম্প্রসারণ মানে অষ্টক হয়ে বেড়ে গেছে, অষ্টক সম্প্রসারণ ঘটেছে। এইখানে আমি যদি তোমাকে বলি, বলো মুক্ত জোর কয়টি আর বন্ধন জোর কয়টি? আগে বলো বন্ধন জোর কয়টি আছে? বন্ধন জোর আছে 4 জোড়া, তাই না? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। মুক্ত জোর কয়টা আছে? মুক্ত জোর কয়টা আছে বলো? হুম, 4 জোড়া মুক্ত জোর না? 1 2, 1 জোড়া, 1 2 3 4 5 6, এখানে বলেছে 1 জোড়া, 2 জোড়া, এই যে 2 জোড়া, 2 জোড়া না? 4 জোড়া। ওহো, ভুল বলছি, 4 জোড়া, ঠিক আছে। এই যে এর যে 2টা আছে আরো, তাই না? এইগুলো কোনে যাবে? তাহলে 4 জোড়া বন্ধন জোর আর 4 জোড়া মুক্ত জোর। আরো অনেক কিছু হতে পারে, যেমন এখানে 4 জোড়া তো হইলো না? কয় জোড়া হইলো? এটার না 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 না, যে দুইটার সাথে বিক্রিয়া ঘটাচ্ছে আমরা সেই দুইটাকে কাউন্ট করতে হবে। এরপরে আরেকটা আছে KCl3। KCl3 বলো, এটা পানিতে দ্রবীভূত হবে কিনা? KCl3 এটা পানিতে দ্রবীভূত হবে কিনা? পটাশিয়াম ক্লোরাইড হবে কিনা বলো দ্রুত? অবশ্যই হবে, এটা বলার অপেক্ষা রাখে না। পটাশিয়াম আর হচ্ছে ক্লোরাইড, ক্লোরিন, এটা একটা ধাতু আর একটা অধাতু। যেহেতু ধাতু আর অধাতু বিক্রিয়া করতেছে, সেহেতু অবশ্যই আণবিক বন্ধন। KF, KF তে কি বোঝায়? পটাশিয়াম ক্লোরাইড। এটাও কিন্তু আণবিক বন্ধন, এটাও আণবিক বন্ধন।
আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাও কি বন্ধন? আয়নিক বন্ধন। আবার সোডিয়াম ক্লোরাইড, এটা তো অবশ্যই আয়নিক বন্ধন। ম্যাগনেসিয়াম অক্সাইড কি হবে? আয়নিক বন্ধন হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা পরীক্ষা করবে এই দুইটা, এইবার পরীক্ষার জন্য এই দুইটা, ম্যাগনেসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড। চিত্র মানে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়েছে চিত্র অঙ্কন করে, এটা হচ্ছে অনেক সময় আসে, সেজন্য আমি দিলাম। হ্যাঁ, এটাও আসে অনেক অনেক সময়। ওইটা আসে, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ এইবার পরীক্ষার জন্য আমাদের। তাহলে আমরা সব শিখাইছি কিন্তু কিভাবে কি করতে হবে। এখানে আরো আরেকটা থিওরি এখানে পড়া যেতে পারে যে সুপ্ত যোজনী কি জিনিস। কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায়, হ্যাঁ, সেটাকে বলা হয় সুপ্ত যোজনী। ওকে, সুপ্ত যোজনী তো বললাম। আরেকটা আছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও কিন্তু আমাদের ওই একই বন্ধন, আয়নিক বন্ধন। এটাও গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় আসার মতো। আরেকটা আছে SO3, এই দেখো SO3, এটা তাহলে কি হবে? এটা কি আয়নিক বন্ধন না সমযোজী বন্ধন? SO3 সমযোজী বন্ধন। দেখো এটা কি করছিলাম আমরা? SO2 করছিলাম না। এখন যদি আমরা SO3 করি তাহলে এখানে যদি আরেকটা নিয়ে আসি, তাহলে এই দেখো যদি আমরা আরেকটা নিয়ে আসি, নিয়ে আসতে পারি না, SO3 তো আছে, তাহলে আরো যদি দুইটা নিয়ে আসি তাহলে মুক্ত জোর বন্ধন জোর চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে। এরপরে আরো কিছু ইয়ে আছে, কি বলে এখানে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিছি, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে। আর আপাতত জানার কার্বন ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়েছে। আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2, এটাও কি বন্ধন? আরেকটা আছে CH4 মিথেন, এটাও সমযোজী। এর বাইরে আসার সুযোগ নাই। আরেকটা আছে হচ্ছে বোরন BCl3, এটাকে বলে বোরন টাইফ্লোরাইড। বোরন টাইফ্লোরাইড, এটাও কিন্তু আমাদের জন্য দরকার। আরেকটা আছে PCl3, আরেকটা আছে PCl5, এরও চিত্র অঙ্কন করতে হবে। PCl5 PCl, আপাতত আমাদের আর কোনোটাই দরকার নাই, এইটুকু শিখলে পরে এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। এখন প্রশ্ন প্যাটার্ন তো বলছি যে প্রশ্ন কিভাবে হবে। তাহলে প্রশ্ন কিভাবে হবে প্যাটার্ন বলা আছে, হ্যাঁ, আর এক্সাম্পল বলে দিচ্ছি কোন কোনগুলো থাকবে। কথা হলো এখন এই ক্লোরিন, অ্যালুমিনিয়াম ক্লোরিন, তারপর তোমার এই পটাশিয়াম ফ্লোরাইড, এগুলো কিন্তু সরাসরি ডিরেক্টলি নাও দেওয়া থাকতে পারে, AB আকারে দেওয়া থাকতে পারে, ABC আকারে দেওয়া থাকতে পারে, বা XY আকারে দেওয়া থাকতে পারে। কথা হচ্ছে তোমাকে প্রথম টার্গেট হবে এটা বের করা যে আসলে ওটা আমাদের কি দেওয়া আছে, তারপরে তোমার অঙ্ক করা লাগবে। যদি বেরই না করতে পারো তাহলে তো আর হবেই না, জিরো, আগে জিরো। ঠিক আছে।
এই ছিল তাহলে আমাদের কাজ এই অধ্যায়ে। আমরা বেশি দূর গেলাম না, যা ছিল মোটামুটি কমপ্লিট। আমরা এই অধ্যায়ে আর থাকবো না। নেক্সটে আমরা যাব হচ্ছে তোমার কোনটাতে যাব, নেক্সট আছে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ও না, ওই মোলের ধারণা, রাসায়নিক গণনা, ওইখানে কিছু ম্যাথমেটিক্স আছে। ওই সে অধ্যায় থেকে আমরা যা যা বলে দিচ্ছি ওইগুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে।